এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক নয়। বাস্তব কোনো ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে এর কোনো মিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। দয়া করে মনে রাখবেন, এটি কেবল একটি কল্পকাহিনী। বাস্তব জীবনে এর কোনো ঘটনার প্রতিফলন নয়। বকুলতলা গ্রামের ধুলোমাখা পথের ধারে, যেখানে ধানের ক্ষেত আকাশ ছুঁয়ে সবুজ হয়ে দাঁড়িয়ে থাকে, সেখানে অর্জুনের জীবন ছিল একটা চকচকে স্বপ্নের মতো। অর্জুন ছিল স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। তার বাবা গ্রামের বড় জমিদার, যার ধানের কল আর বাজারের দোকান গ্রামের অর্ধেক লোকের জীবিকা দিত। বাড়িটা ছিল বিশাল, ইটের দেয়াল, ঝকঝকে মন্দির আর বাগানে ফুটে থাকা গোলাপের ঝাড়। কিন্তু অর্জুনের মা মাধবী দেবী ছিলেন এই সবার মাঝে একটা কঠিন পাথর। তিনি অর্জুনের জীবন নিয়ন্ত্রণ করতেন। কোন বন্ধু রাখতে হবে, কোন মেয়েকে কাছে যেতে হবে, সব। অর্জুনের হাসিটা ছিল নরম, কিন্তু তার মায়ের কথায় সে সব সময় নতজানু হয়ে যেত। স্কুলে সে ছিল ক্লাসের সেরা ছেলে। অন্যদিকে অনন্যার জীবন ছিল ক্ষেতের ধুলোর মতো। সে ছিল একই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী। তার বাবা গ্রামের হাটে একটা ছোট ওষুধের দোকান চালাতেন। মা ছিলেন গৃহিণী। সে থাকত একটা ছোট্ট মাটির ঘরে, যেখানে বর্ষার দিনে ছাদ ফুটো হয়ে জল ঝরত। তাদের দেখা হলো একটা বর্ষার দুপুরে স্কুলের লাইব্রেরিতে, যেখানে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। ভিতরে শুধু দুজন। অর্জুন তার মায়ের দেওয়া একটা বই খুঁজছিল। সেই লাইব্রেরিটাই ছিল অনন্যার কাজের জায়গা। অর্জুন একটা পুরনো কবিতার বই খুঁজছিল। অনন্যা তার সাথে সাহায্য করতে এলো। কি খুঁজছেন দাদা? তার গলাটা ছিল মিষ্টি, যেন বৃষ্টির ফোঁটা। অর্জুন ফিরে তাকালো, আর তার চোখ আটকে গেল অনন্যার চোখে। সেখানে ছিল একটা অদ্ভুত শান্তি, যা তার জীবনে কখনো দেখেনি। হ্যাঁ, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি। তুমি জানো কোথায় আছে? অর্জুনের গলা একটু কাঁপল। অনন্যা হেসে বইটা এনে দিল। এটা নিন, পড়লে মন ভালো হয়ে যাবে। বর্ষার দিনে তো সবাই একটু দুঃখী হয়ে যায়। তার কথায় অর্জুনের মনে হলো এই মেয়েটা তার দুঃখ বুঝতে পারে, যদিও তার জীবনটা তার চেয়ে অনেক কঠিন। দিন যেতে লাগল, আর তাদের মধ্যে একটা নীরব বন্ধন গড়ে উঠল। এক সন্ধ্যায় স্কুল বন্ধ করার পর অর্জুন অনন্যাকে বলল, চলো একটু হাঁটি, পুকুর পাড়ে বসে কথা বলি। অনন্যা একটু ইতস্তত করল, কিন্তু তার চোখে আলো জ্বলে উঠল। পুকুর পাড়ের বট গাছের নিচে বসে তারা কথা বলল। অর্জুন তার জীবনের চাপ নিয়ে, কিভাবে মা স্কুলের পরও সবকিছু নিয়ন্ত্রণ করেন। অনন্যা তার স্বপ্ন বলল, কিভাবে সে তার পরিবারকে সুখী করতে চায়। জানো অর্জুন, প্রেম মানে শুধু হাত ধরা নয়, এটা তোমার পাশে থাকা, তোমার দুঃখ ভাগ করে নেওয়া। অনন্যার কথায় অর্জুনার হৃদয় কেঁপে উঠল। সেদিন তারা প্রথম হাত ধরল, আর বর্ষার মতোই তাদের প্রেম নেমে এলো, নরম কিন্তু গভীর। প্রেমের দিনগুলো ছিল যেন স্বপ্ন। অর্জুন অনন্যাকে স্কুলের পর নতুন নতুন জায়গায় নিয়ে যেত। নদীর তীরে বসে সূর্যাস্ত দেখত। অনন্যা তার জন্য ফুলের মালা বানাতো, অর্জুন তার জন্য কবিতা লিখত। তুমি আমার জীবনের আলো অনন্যা, তোমার ছোঁয়ায় আমার সব দুঃখ মিলিয়ে যায়, অর্জুন বলতো, আর অনন্যা লজ্জায় মুখ নিচু করে হাসত। কিন্তু এই সুখের মাঝে ছিল একটা ছায়া, অর্জুনের মা। তিনি টের পেয়ে গিয়েছিলেন ছেলের পরিবর্তন। কে সেই মেয়ে, কোন ঘরের? তিনি জিজ্ঞাসা করতেন, আর অর্জুন চুপ করে থাকত। অর্জুন অনন্যাকে বাড়িতে নিয়ে এলো, শুধু একবার দেখানোর জন্য, স্কুলের একটা প্রজেক্টের অজুহাতে। মাধবী দেবী দরজা খুলে দেখলেন একটা সাধারণ শাড়ি পরা মেয়ে, চুলে খোপা বাঁধা। একে? মাধবী দেবীর গলা ছিল বরফের মতো। অর্জুন বলল, মা, এ অনন্যা, আমার ক্লাসমেট। মাধবী দেবী হাসলেন, কিন্তু সেটা ছিল বিদ্রূপের হাসি। ক্লাসমেট? এই গরিব ঘরের মেয়ে তোমার মতো ছেলের সাথে? ওর বাবা ওষুধের দোকান চালায়, জানো? এরা তোমাদের মতো লোকের সাথে মেলে না, চলে দাও এখান থেকে। অনন্যার চোখে জল এলো, কিন্তু সে চুপ করে দাঁড়িয়ে রইল। অর্জুন বলতে গেল, মা, আপনি এভাবে বলবেন না, অনন্যা ভালো মেয়ে। কিন্তু মাধবী দেবী থামলেন না। ভালো? এরা তোমাকে শুধু সম্পত্তির জন্য চায়। তার কথা অসম্পূর্ণ রইল, কিন্তু চোখে ছিল হুমকি। অনন্যা আর দাঁড়াতে পারল না। সে দৌড়ে বেরিয়ে গেল, অর্জুনের ডাকে সাড়া না দিয়ে। পরের দিন স্কুলে
অনন্যা এলো না, আর অর্জুনের মনটা ভারী হয়ে গেল। সেদিন থেকে সব বদলে গেল। মাধবী দেবী অর্জুনকে বাড়িতে বন্দি করে রাখলেন, স্কুল যেতে দিলেন না, কয়েকদিন ফোন ছিনিয়ে নিলেন। তুমি যদি ওকে না ছাড়ো, আমি আত্মহত্যা করব। তোমার বাবার কথা ভাবো, পরিবারের মর্যাদা ভাবো, স্কুলের নাম কলঙ্কিত হবে। তার কান্না ছিল নাটকীয়, কিন্তু অর্জুনার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে রাতে কাঁদল অনন্যার নাম ধরে, কিন্তু মায়ের চাপে সে নত হয়ে গেল। দিন কয়েক পর মাধবী দেবী অনন্যার বাড়ি গেলেন। দরজায় দাঁড়িয়ে বললেন, তোমার মতো মেয়ে আমার ছেলের সাথে স্বপ্ন দেখবে? ওকে ভুলে যাও, না হলে তোমার পরিবারের ক্ষতি করব। তোমার বাবার দোকান বন্ধ করে দেব, তোমার স্কলারশিপ কেড়ে নেব। অনন্যার মা কাঁপতে লাগলো, কিন্তু অনন্যা বলল, আমি অর্জুনকে ছাড়ব না, প্রেম তো এমনই মা। কিন্তু মাধবী দেবীর হাসি ছিল বিষাক্ত। তিনি চলে গেলেন, কিন্তু পরের দিন অনন্যার বাবার দোকানে করের নোটিশ এলো, যা মাধবী দেবীর প্রভাবে। স্কুলে অনন্যার স্কলারশিপের খবরও খারাপ হয়ে গেল। অনন্যা ভেঙে পড়ল। সে অর্জুনকে একটা চিঠি লিখল, অর্জুন, তোমার মা ঠিক বলেছেন, আমরা এক নই। তোমার জন্য আমি সব সহ্য করব, কিন্তু তোমার পরিবারের ক্ষতি চাই না। বিদায়, তোমার অনন্যা। চিঠিটা স্কুলের লকারে রেখে সে কাঁদতে কাঁদতে ঘরে ফিরল। অর্জুন চিঠি পেয়ে ছুটে এলো অনন্যার বাড়িতে, কিন্তু দরজা বন্ধ। অনন্যা তার মাকে বলে দিয়েছিল কাউকে ঢুকতে না দেওয়ার জন্য। অর্জুন দরজায় মারল, চিৎকার করল, কিন্তু ভিতরে শুধু নীরবতা। সে ফিরে গেল, তার হৃদয়টা মুচকে মুচকে রক্তাক্ত হয়ে। মাস কয়েক পর অর্জুনের বিয়ের কথা শুরু হলো, সেই গোমস্তার মেয়ের সাথে, যে অন্য স্কুলে পড়ে। স্কুলের ছুটের দিন সে হাসল, কিন্তু চোখে ছিল জল। মাধবী দেবী খুশি ছিলেন, তার ছেলে সঠিক পথে। কিন্তু অর্জুনের জীবন হয়ে গেল একটা ফাঁকা ঘর। একদিন গ্রামের পথে হাঁটতে হাঁটতে সে অর্জুনকে দেখল, তার বাগদত্তার সাথে হাতে হাত রেখে। অর্জুনও তাকে দেখল। তাদের চোখে চোখ পড়ল, আর সময় থমকে দাঁড়ালো। অর্জুন থমকে দাঁড়ালো, তার ঠোঁট কাঁপল। অনন্যার গাল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে কি এগিয়ে আসবে, নাকি আবার চলে যাবে? বর্ষার মেঘ আকাশে জমে উঠল, যেন তাদের দুঃখকে আরো গভীর করতে চায়।